আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। গণ অভ্যুত্থানে শহীদ জসিম উদ্দিনের মেয়ে লামিয়ার মরদেহ দাফনের জন্য গ্রামের বাড়ি পটুয়াখালীতে নেওয়া হচ্ছে। এর আগে শনিবার রাতে তার মরদেহ ময়নাতদন্তের পর সুরতহাল রিপোর্টে আত্মহত্যার আলামত পাওয়া যায়। অভিযুক্ত ধর্ষণকারীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে পরিবারের সদস্যরা। এদিকে ভুক্তভোগীর দায়ের করা ধর্ষণ মামলার 2 আসামি এখনও পুলিশ হেফাজতে রয়েছে বলে জানা গেছে। বিস্তারিত জানাচ্ছেন আদ্দিন সজীব। শহীদ কন্যা লামিয়ার মায়ের এই কান্নার যেন শেষ নেই। জুলাই বিপ্লবে স্বামী জসিম উদ্দিনকে হারান। এর 8 মাসের মাথায় মেয়ে লামিয়া দলবদ্ধ ধর্ষণের শিকার হয়। তার 1.5 মাস পর দুনিয়া থেকেই বিদায় নিল এইচএসসি পরীক্ষার্থী লামিয়া। শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর শেখের টেকের ভাড়া বাসা থেকে লামিয়ার মরদেহ উদ্ধারের পর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আমার মেয়ের জীবন যারা বাঁচতে দেয় না তাদের জীবন আমার সামনে এনে দেবে, আমি তাদের মাঝে এলাম, আমি আর কিছু চাই না। আটকানো তারপর ভাঙ্গে তারা সবাই বের করে আসে, মেডিকেল নিয়ে আমার ফোন দিয়েছে, আমি মেডিকেল আসছি। পরে ফরেনসিক বিভাগে ময়নাতদন্ত করা হয়। সুরতহাল রিপোর্টে দেখা যায় গলায় অর্ধচন্দ্রাকৃতির ফাঁসের চিহ্ন রয়েছে, তাছাড়া শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই। আমাদের যে শহীদদের পরিবাররা রয়েছে তাদের নিরাপত্তা ছিল এই রাষ্ট্রের সর্বপ্রথম দায়িত্ব, কিন্তু এই নিরাপত্তা দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে। সেটাই আমরা প্রমাণ পেলাম শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়ার যে ঘটনাটি ঘটেছে সেটার উপরে। শহীদ কন্যা লামিয়ার মরদেহ পটুয়াখালীর পাঙ্গাশিয়া ইউনিয়নে নেওয়া হয়। এ সময় শোক নামে তার গ্রামেও। শেষবার দেখতে ছুটে যান আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। ধর্ষকের প্রকাশ্যে এই মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে হবে, কারণ এমন অনেক জায়গা আছে যেই জায়গাগুলোতে আসলে এত সুশীলতা দেখিয়ে লাভ নেই। লামিয়া যাতে এইভাবে নিজের জীবন দিতে না হয়, অন্তত সেটা এই সরকার যে কয়দিন আছে সেটা নিশ্চিত করুক। গত 18 মার্চ পটুয়াখালীর নিজ বাসা থেকে নানা বাড়ি যাওয়ার পথে ওই তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। পরে সাহসিকতার পরিচয় দিয়ে নিজেই বাদী হয়ে দুমকি থানায় আসামিদের বিরুদ্ধে মামলা করে। আদ্দিন সজীব, এটিএন বাংলা। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে 8 বছর ধরে ঝুলে আছে নারায়ণগঞ্জের বহুল আলোচিত 7 খুন মামলার বিচার। দীর্ঘ 11 বছর ধরে বিচারের আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরে হতাশ নিহতদের পরিবার ও স্বজনরা। জীবদ্দশায় এই আলোচিত হত্যা মামলার রায় দেখে যেতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কায় নারায়ণগঞ্জ সহ দেশবাসী। নারায়ণগঞ্জ থেকে আব্দুল সালামের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার সহ 7 জনকে অপহরণের পর হত্যা করা হয়। এর 3 দিন পর শীতলক্ষায় একে একে সবার মরদেহ ভেসে ওঠে। পরে এই ঘটনায় করা 2টি মামলায় 2017 সালের জানুয়ারিতে 26 জনকে মৃত্যুদণ্ড দেয় নারায়ণগঞ্জ আদালত। অপর 9 আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। এই রায়ের বিরুদ্ধে আসামি পক্ষ উচ্চ আদালতে যায়। এরপর ওই বছর 22 আগস্ট কাউন্সিলর নূর হোসেন, বরখাস্তকৃত র্যাব কর্মকর্তা তারেক সাইদ সহ 15 জনের মৃত্যুদণ্ড বহাল রাখে হাইকোর্ট। বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেন। রায়ের পর আসামিরা আপিল করে, তবে সেই আপিল এখনো নিষ্পত্তি হয়নি। 11 বছরেও শেষ হয়নি নারায়ণগঞ্জে আলোচিত এই 7 খুনের বিচার কার্যক্রম। গত 8 বছর ধরে আপিলেই মামলার কাজ আটকে থাকায় নিহতদের স্বজনদের মধ্যে হতাশা বাড়ছে। আমার সংসার নাই, পুত থাকতো সংসার থাকতো, পুত নাই আমার সংসার নাই। নিজে কষ্ট করে চলতেছি, দিন খাই। আমি একটা মেয়ে মানুষকে তো হাত পাতে পারতেছি না লজ্জার কারণে, অথচ নিজে এত কষ্ট করে আমি সংসার চালাইতেছি। রায়টা দিলে আমরা মন থেকে একটু শান্তি পাবো, কিন্তু সন্তান তো আর পাবো না। ওরা যে জঘন্যভাবে 7টা পরিবারের ধ্বংস করে লাইছে, অন্তত ওই পরিবারের যারা মারা গেছে, স্বজন হারাইছে, তাদের অন্তত বিচারটাও অন্তত দুনিয়াতে আমরা একটু দেখে যেতে চাই। অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের সাথে এই মামলার বিষয়ে কথা বলে মামলাটি নিষ্পত্তির চেষ্টা করার কথা জানান বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খান। সরকার এই ব্যাপারে অনেক বেশি আন্তরিক। সরকার চাচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে মামলাটা চূড়ান্ত রায়ের দিকে যাবে। আমরা চাই দ্রুত
এই মামলাটি আপিলের ডিভিশনে শুনানি অনুষ্ঠিত হোক এবং শুনানির পরে এই মামলার রায় যে রায় হয় সেই রায় কার্যকর হবে। এদিকে 7 খুনের বিচার দ্রুত শেষ করার দাবিতে একাধিকবার বিক্ষোভে নামেন স্বজন ও এলাকাবাসী। রোববারও মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেন তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। দুপুরে সিরাজগঞ্জ শহরের মাসুমপুরের খেলার মাঠে জেলা খেলাফত মজলিস আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মামুনুল হক আরও বলেন, অনেকেই ফ্যাসিবাদীদের পুনর্বাসনের স্বপ্ন দেখছে, তাদের সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না। এ সময় তিনি সরকারের প্রতি আওয়ামী লীগের সন্ত্রাসী দল ঘোষণার দাবি জানান। প্রায় ৩,০০০ বাংলাদেশের নিরীহ নিরপরাধ মানুষকে হত্যা করেছে। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হওয়ার আগে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হতে দেওয়া হবে না। ৬ দফা দাবি আদায়ে সারা দেশে চলমান আন্দোলনের অংশ হিসেবে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বের করে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে। এর আগে ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয় তারা। চলমান কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতেও বিক্ষোভ কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুরে বিক্ষোভ মিছিল শেষে ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করে শিক্ষার্থীরা। আন্দোলনের কারণে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ও দাপ্তরিক সব কাজ বন্ধ রয়েছে। গত কয়েকদিন ধরে প্রশাসনিক ভবনে তালা ঝুলছে। জামালপুরেও একই দাবিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। দুপুরে জামালপুর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী তাহারাত হোসেন আবির, মিহির ইসলাম, মোহাম্মদ মারুফ ও মীর আশরাফুল অনন্ত। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের আন্দোলনকারী 4 শিক্ষার্থীকে মারধর করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাদের কুয়েট মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন কুয়েটের 19 ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ ওবায়দুল্লাহ, মুজাহিদুল ইসলাম, গালিব রাহাত ও মোহন। গতরাতে খাবার খেতে গেলে দুর্বৃত্তদের হামলার শিকার হন তারা। খানজাহান আলী থানার ওসি কবির হোসেন সাংবাদিকদের জানান, হামলাকারীদের ধরতে অভিযান চালানো হয়েছে। নাটোর জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য সাধন কুমার দাসের উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে আইনজীবীরা। সকালে আইনজীবী সমিতির পুরাতন ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নাটোর জেলা আইনজীবী সমিতির ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সভাপতি রুহুল আমিন তালুকদার টগর, সাধারণ সম্পাদক শরীফুল হক মুক্তা সহ অন্যান্যরা। এ সময় হামলাকারী এখন পর্যন্ত গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। গত 23 এপ্রিল মধ্যরাতে একদল দুর্বৃত্ত নাটোরের লালপুরে আইনজীবী সাধন কুমার দাসের বাড়ির ওয়াল টপকে ভেতরে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে আইনজীবী ও তার ভাতিজা রিপনকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ওবায়দুর রহমান নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে বিএসএফ। সকালে ভারতের 24 পরগনা জেলার মধুপুরে মৃতদেহটি উদ্ধার করে ভারতীয় পুলিশ। স্থানীয়রা জানায়, রাতে মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামে 7 থেকে 8 জন লোক অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে। এ সময় তারা বিএসএফ এর সামনে পড়ে গেলে তাদের দিকে লক্ষ্য করে জওয়ানরা গুলি ছোড়ে। এ সময় অন্যরা পালিয়ে এলেও ওবায়দুর বিএসএফ এর হাতে ধরা পড়ে। পরে অমানুষিক নির্যাতনে তার মৃত্যু হয়। এই ঘটনায় অপর একজন নিখোঁজ রয়েছে, তবে এই বিষয়ে বিজিবির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
টাঙ্গাইলে নার্সিং ও মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সরকারি ও বেসরকারি নার্সিংয়ের শিক্ষার্থীরা। সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন টাঙ্গাইল ডিপ্লোমা স্টুডেন্টস নার্সেস ইউনিয়নের সভাপতি সাকিব আল হাসান, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাইম সহ অন্যান্যরা। বরিশালেও একই দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বরিশালের বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা। দুপুরে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করে তারা। লালমনিরহাটে কালবৈশাখী ঝড়ে লালমনিরহাট সদর, আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার অন্তত 15টি গ্রামের উপর দিয়ে শনিবার রাতে কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ে গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের সাপটি বাড়িতে গাছ পড়ে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে ফায়ার সার্ভিস সহ উদ্ধার কর্মীরা গাছ সরিয়ে নিলে 4 ঘন্টা পর ভোর 5:30টার দিকে চলাচল স্বাভাবিক হয়। এদিকে সাপটি বাড়ি সহ কয়েকটি এলাকায় বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ। এছাড়া ঝড়ের কারণে কালীগঞ্জ উপজেলার গেগরা, বৈরাতি, ভোটমারি সহ বেশ কয়েকটি গ্রামের কাঁচা বাড়ি সহ ধসে পড়েছে। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিচ্ছিন্ন চর আশারিয়াদহ এলাকায় নদীর ঘাটে নির্ধারিত টোলে অনিয়ম ও জনদুর্ভোগ কমানোর দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে চরবাসী। দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে চর আশারিয়াদহ ও আলাতুলি ইউনিয়নের ভগবন্তপুর, পেটাও, আলাতুলি আন্তজেলা, ফুলতলা, ভাটোপাড়া ও বড়গাছি, পেটাও, বিদিরপুর এবং প্রেমতলী ফেরিঘাটের হাজারো মানুষ এতে অংশ নেয়। তাদের অভিযোগ, নদী পারাপারে নির্ধারিত টোলের চেয়ে কয়েক গুণ বেশি টাকা নেওয়া হচ্ছে। এর জন্য ঘাটগুলোর বর্তমান ইজারাদার সহ স্থানীয়ভাবে ইজারা বাতিলের জন্য প্রশাসনের কাছে দাবি জানান তারা। টাঙ্গাইলের মধুপুরের ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে সিএনজির 2 জন নিহত হয়েছে। শনিবার রাত 10:30টার দিকে টাঙ্গাইল জামালপুর সড়কের উপজেলার কাইতকাই রূপালী ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিএনজি চালক ধনবাড়ির পৌর এলাকার চরভাতকুড়া গ্রামের হেলাল উদ্দিন, ধনবাড়ি কলের পাড়ার ফরিদ হোসেন। পুলিশ ও স্থানীয়রা জানান, সিএনজিটি উপজেলার কাইতকাই রূপালী ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক ঘটনাস্থলেই মারা যান। এ সময় এক যাত্রীকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেছে একটি পরিবার। শনিবার রাতে সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ভেলাজান শিহিপুর গ্রামের বাসিন্দা ইসলামুলের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে 2টি ঘর, 5টি গরু ও 7টি ছাগল আগুনে পুড়ে মারা যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 5 লাখ টাকা। স্থানীয়রা জানান, রাতে গোয়াল ঘর থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। শেষ সম্বল হারিয়ে পরিবারটি এখন নিঃস্ব। সব হারিয়ে দিশেহারা তারা। এখন খোলা আকাশের নিচে বাস করছে ক্ষতিগ্রস্ত পরিবারটি। রংপুর মেডিকেল কলেজের রেডিওথেরাপি বিভাগের আয়োজনে 5 শতাধিক ক্যান্সার যোদ্ধাদের নিয়ে মিলন মেলা ও সচেতনতা কর্মসূচি পালিত হয়েছে। নগরীর শিমুলবাগ কমিউনিটি সেন্টার মিলনায়তনে হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের প্রধান ডাক্তার জাহান আফরোজা লাকির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন রেডিওথেরাপি বিভাগের মেডিকেল অফিসার শফিকুল ইসলাম, সরকার তানভীর জাহিদ, আরিফ হাসানাত সহ অন্যান্যরা। এ সময় ক্যান্সার হলে মৃত্যু নয় উল্লেখ করে চিকিৎসকরা সচেতনতা বৃদ্ধি, সঠিক সময়ে রোগীর চিকিৎসার মাধ্যমে মৃত্যু হার কমানো নিয়ে আলোচনা করেন। পরে একটি র্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। নওগাঁয় জলবায়ু সহনশীল ও পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক গো ফর ইম্প্যাক্ট কর্মসূচি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। জেলা প্রশাসন ও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ESD ওর আয়োজনে সুইজারল্যান্ড ওয়াটার এড বাংলাদেশ ও সুইস কন্ট্রাক্ট বাংলাদেশ
কনসোর্টিয়ামের যৌথ সহযোগিতায় এই কর্মশালা হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, পৌরসভার প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। রাজধানীর পূর্বাচলে প্লট মালিকদের সমস্যা সমাধানে করণীয় এবং তা থেকে উত্তরণে পূর্বাচল সোসাইটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার পূর্বাচল ক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় পরিকল্পনা অনুযায়ী এলাকার উন্নয়ন বাস্তবায়নে পূর্বাচল উন্নয়ন কর্তৃপক্ষ, আলাদা সিটি কর্পোরেশন ও মেট্রোপলিটন পুলিশের 3টি থানার দাবি জানানো হয়। সভায় পূর্বাচল নতুন শহরের সমস্যা সমাধান বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরেন সোসাইটির মুখ্য সংগঠক ও সাবেক সচিব ডক্টর AYM একরামুল হক। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।